নমস্কার। স্টোরি হাউসের সকল শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা এক অপূর্ব ছোট গল্প সিঁদুরচরণ। বিভূতিভূষণের গল্প মানেই এক অদ্ভুত মায়া, মাটির ঘ্রাণ আর মানুষের মনের গহীনের সহজ সরল অনুভূতির প্রতিচ্ছবি। এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। সিঁদুরচরণ এমন এক গল্প যা আপনাকে গ্রাম বাংলার চিরচেনা শান্ত পরিবেশের মাঝে নিয়ে যাবে, যেখানে সম্পর্কের টানপোড়েন আর আবেগের এক অদ্ভুত সমীকরণ মিশে আছে। জীবনের ছোট ছোট মুহূর্ত কিভাবে বড় হয়ে ধরা দেয়, এই গল্পটি শুনলে হয়তো আপনিও তা অনুভব করতে পারবেন। গল্পটি রেকর্ড করবার সময় আমি ব্যক্তিগতভাবে খুব আপ্লুত হয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি গল্পটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের একটি মন্তব্য আমাকে পরবর্তী গল্পের জন্য অনেক উৎসাহিত করে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে স্টোরি হাউসের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। চলুন তবে আর দেরি না করে ডুব দেওয়া যাক বিভূতিভূষণের সেই মায়াবী পৃথিবীতে। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে? সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানো ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলসীকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, বিষকালো রং। মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে এইসব কুলিমজুরের বর্তমান বংশধরদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে, এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞেস করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে। ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়, সে সত্য যুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই
অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিধুচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনে 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে তিনেক জমি উটবন্দি বন্দোবস্ত নিলে তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিধুচরণ, অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গা, 10 হাত ফুলন শাড়ি কত দাম? কেন, নিবি? দাও গিয়ে এবার, অনেকদিন যে ভাবছি, বড় শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল। মনে হলো সিধুচরণের। অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সে স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে আটখানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না? যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ ভরে, তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেবো। আমার হাতে এখন কম টাকা নাকি? সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাওয়ার বৃত্তান্ত শুনল সিধুচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু, তুই থাক, আমি 2 দিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? এই একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবার না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে। যদি আসতে দেরি হয়, বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলি সারা বছরটা আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিধুচরণ একাই রওনা হলো বোচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনেপোলে গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে 2 খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটেপাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞাসা করলো, ও সিধুচরণ, কনে চললি এত সকালে? একটু স্টেশনে যাব। কোথায় যাবা? বেড়াতে যাব, রানাঘাটের দিকে। তামাক খাও বসে। সিধুচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনিবাসের ঝাড়। সিধুচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনিবাসের ঝাড়টা এ দেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে? সে আবার না জানি কিরকম বাঁশনিবাস। এরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশ বেড়ানো। সিধুচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল, ঢং 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 করে। একজন ওকে বললে, যাও, গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানালায় গিয়ে ও বললে, ও বাবু, এখানে টিকিট দেন মোরে।
টিকিটবাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত একখান। গাড়িতে উঠে সিধুচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানে যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তুরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গেলে? পাট কাছতে গেছিলাম, ওই কাঞ্চনা, তালহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিধুচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিধুচরণের মনে হলো এই দূর বিভুয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবউদ্দিন শেখেরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাছি। পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে, মইও তো তারে চিনি। আপনি কদ্দূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যদ্দূর যাওয়া যায় তদ্দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবু কদ্দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কৃষ্ণনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুটুলির মধ্য থেকে কাতর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন হাটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, জামা কাপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামো খেয়ে লাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছুটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্যবিমূঢ় সিধুচরণের হাত ধরে টেনে হিচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিধুচরণ এক কুলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিধুচরণের মনে হলো কাতকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুঁইয়ের দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কীরকম তারই বা ঠিক কি।
তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে বলে দিচ্ছে, এই উলো, এই বাদ করলো, এই কেষ্টনগর। কেষ্টনগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুদিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটা কতক টিনের গুদাম, খান কতক ঘোড়ার গাড়ি, দু চারটি কোঠা বাড়ি, তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনে বোধ হয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয় হয়। সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন। চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ। দূরে দূরে দু চারটে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা? সব ফেলে সে আজ যে কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, এন্ধারা বিদেশেও মানুষ আসে। ভগবান, এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? মোদের গায়ে চলো, এখানে থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি নাম তোমাদের গার? গোয়ালবা থান, নগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গায়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধোও। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি? ওই কনে এসে পড়েছি, তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার? কোথায় ছিলাম আর কনে আলাম। উফ, এ পৃথিবীর কি সীমে মুড়ো নেই। হ্যাঁ গা, আর কত দূর আছে এদিক? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? লাও, ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম দেখা যায়। ওর পরও পিথিম আছে ওইদিকে। বাবা! একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলেডাঙ্গায় চিনির কল আছে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? কে কি আখ দেখছো গো? বেলডাঙ্গার ওদিকে 60, 70, 100 বিঘে এক এক বন্ধ শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন 2 থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের ক্ষেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। 2 দিনে 1 টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের ক্ষেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে
ঘোষমশাইয়ের বাড়িতে একজন কিষান দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কিষানের মাইনে মাসে 5 টাকার বেশি নয়। খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এ চড়া রেট টিকবে তা ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এ দেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবে না? মরতে যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাব কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনেও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানায় হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এ গামছা কাঁধে না দেখলো, তবে আর এ গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি তুলছো ও খুকি? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি তুলছো কি? গুগলি? কি হবে? মেয়েটি সলজ্জ হাস্যে বললে, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, টবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড় অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুলুক, কত দূর, বিদেশ বিভুঁই। সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতামোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল। বলে হরি, হরি বল, বলে হরি, হরি বল, বলে হরি, হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ায় কে একজন জিজ্ঞাসা করলে, কনিকার মরা? সনেকপুর। কি জাত? হ্যাঁ গা, সনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেননি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল। বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকেরও ওপর হবে তা কেউ জানে না। খবরপত্তর কিছুই নেই। শিবির মা গায়ে দুইতে এসে দেখলে ও চালাঘরের ভেজতলায় সে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে?
মনটা বড্ড কেমন করছে। দূর, বাজুর কানা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল, তো তোর কি? মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে। সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না, এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালো, কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তো কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরও দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধ্যাবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, বার দেওয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে 2 বেলাও। এসে দেখুক, নইলে নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার শ্রীচরণ সর্দার আজকাল ও বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে। শ্রীচরণ এসে বলবে, ও কাতু, কি? ঘরে আছিস? কেনে? একটু তামাক খাওয়া? তামাক নেই গো। পান ছাজ একটা? পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে? তুমি এখন যাও। শ্রীচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। একাউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মার রোজ গায়ে দুইতে এসে শ্রীচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। শ্রীচরণ নিজে 2-1 দিন অন্তর আসে, বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন শ্রীচরণ আবার এসে হাজির। ডাক দিলে, ও কাতু। কি? বাবা, তা একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যেবেলা এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে? আমার সংসারটা তো গিয়েছে, তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না না না, তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, যাবো, থাকতে আসিনি। এই 2 ধান কর্জ দিলাম 5 রে, বলি হয়েছে 13 ধান। তা লোকেরে উপকারে লাগে তো লাগুক, ধান ছেড়ে দিয়ে ধুয়ে এই আসছে, বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জোড়াবার আর কি জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললে আমার মনটা জুড়োয়। সত্যি বলছি কাতু, তোরে দেখে আসছি ছোটবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ তো, তা এখন যাও। বয়সের হিসাব করতে কে বলেছে তোমারে? হ্যাঁ রে, সিধুচরণ তোরে ফেলেই এমনি এমনি পালালো, না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাইতো, সেজন্য তোমার দরে গিয়ে কেঁদে পড়লাম। মই জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগদিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তার বয়স হয়েছে,
এ কথা সত্যি, প্রায় ৪৫-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই বছর দেখেছে সিধুচরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 সের হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দাও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা কে করে তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতে কেডা গলা ধরে সেধেছে শুনি? গা জ্বালা কথা শুনলি হয়ে আসে। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিল, ও কাতু, কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? ওমা, ওমা, আমি কনে যাব? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিধুচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরায় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। অবশ্যই সিধুচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে এত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিধুচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিধুচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিধুচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিধুচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়েলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টনগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিক জানো? তা কি করে জানবো? আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টনগরের 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিধুচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কি রকম হয়। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি সিঁদুরচরণ। আসলে জীবনের কিছু স্মৃতি আর কিছু পাওয়া না পাওয়ার হিসেব এইভাবেই আমাদের মনে অমলিন হয়ে থেকে যায়। গল্পের সেই শান্ত গ্রাম্য পরিবেশ আর চরিত্রগুলোর সহজ সরল টানপোড়েন হয়তো আমাদের নিজেদের জীবনের কোনো এক কোণকে স্পর্শ করে দেয়। বিভূতিভূষণের লেখনীর জাদু এখানেই, যেখানে অতি সাধারণ মানুষের গল্প এক অসাধারণ রূপ নেয়। আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। গল্পের কোন অংশটি আপনার মনে সবচেয়ে কাছে পৌঁছাতে পেরেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
যদি আমার কণ্ঠে গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। আর আমাদের এই স্টোরি হাউসের পথ চলাকে আরও দীর্ঘ করতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই আমাদের পরিবারের সঙ্গী হয়ে যান। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো সাহিত্য কীর্তি, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন স্টোরি হাউস।